জুলাই আগস্টে মানবাধিকারের গুরুতর লঙ্ঘন, হাসিনা সরকারের নির্দেশে গুলি, জাতিসংঘের প্রতিবেদন। আয়নাঘরের সাথে জড়িতদের বিচার হবে, বললেন প্রধান উপদেষ্টা, সিলগালার নির্দেশ। অপারেশন ডেভিল হান্ট, আরও ১৬৮৬ গ্রেপ্তার। অবৈধ অস্ত্র উদ্ধার সন্তোষজনক নয়, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গরমে বিদ্যুৎ ঘাটতি হতে পারে ১৪০০ মেগাওয়াট। আমদানি নির্ভরতা কমাতে কয়লাভিত্তিক কেন্দ্রীয় উৎপাদন বাড়ানোর পরামর্শ। ব্যাংক পুঁজিবাজার লুটের কারিগর সালমান রহমান, খেলাপির খাতায় নাম না উঠাতে নানা অপকৌশল। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার ২১ সংবাদে, সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। ছাত্র জনতার আন্দোলন দমনে নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা, দল ও সহযোগী সংগঠনের মাধ্যমে বল প্রয়োগ ও হত্যার প্রমাণের কথা জানিয়েছে সংস্থাটি। শেখ হাসিনাকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক আইন অনুযায়ী সহায়তার আশ্বাস দিয়েছে জাতিসংঘ। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। দু ২০২৪ জুলাই প্রথম সপ্তাহের মাঝামাঝি যখন কোটা সংস্কার আন্দোলন তুঙ্গে, তখন দমন পীড়নের এই নৃশংসতায় ভাসছিল মানুষের চোখে। আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত ১৪০০ নিহত ও কয়েক হাজার মানুষ আহত হয়েছে। নিহতদের মধ্যে ১২ থেকে ১৩% ছিল শিশু। আহতদের অনেকেই এখন অচল, কর্মহীন, অসহায়। ৫ আগস্ট সরকার পতন ও অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের পর জুলাই আগস্ট অভ্যুত্থানে হত্যাকাণ্ড তদন্তে বাংলাদেশে আসে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের প্রতিনিধি দল। ওই সময়কালে ধারণকৃত ভিডিও চিত্র, প্রায় ২৫০ ভুক্তভোগী, প্রত্যক্ষদর্শী, চিকিৎসক সহ পেশাজীবীদের সাক্ষাৎকার এবং সরেজমিন তদন্ত করে সংস্থাটি। জেনেভায় সংবাদ সম্মেলনে সেই তদন্ত প্রতিবেদনই প্রকাশ করে হাইকমিশন। Among our key findings, there are reasonable grounds to believe that officials of the former government, its security and intelligence apparatus, together with violent elements associated with the former ruling party, committed serious and systematic human rights violations. ১৪৪ পৃষ্ঠার প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রী ও তার দলসহ আইনশৃঙ্খলা বাহিনীর সহিংস উপায়ে বিক্ষোভ দমনে সম্পৃক্ততার প্রমাণ উল্লেখ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী পরিকল্পিত ও সমন্বিত কৌশলের মাধ্যমে ক্ষমতা আঁকড়ে ধরতে নির্বিচার নির্যাতন ও হত্যাকাণ্ড চালানো হয়েছে। These violations were carried out with the knowledge, coordination and direction of the former political leadership and senior security officials, with the specific goal of suppressing the protests and keep the former government's grip on power. জুলাই আগস্ট অভ্যুত্থানের হত্যাকাণ্ডকে মানবাধিকার লঙ্ঘন উল্লেখ করে দোষীদের জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সহায়তার আশ্বাস দিয়েছে জাতিসংঘ। And significant steps need to be undertaken to ensure compliance with international standards of due process and fair trial. আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে আমাদের স্টুডিওতে আছেন মানবাধিকার কর্মী নূর খান লিটন। যাচ্ছি তার কাছে। নূর খান লিটন, ২১ স্টুডিওতে আপনাকে স্বাগত। প্রতিবেদনে বাংলাদেশের গণহত্যার চিত্র ও দায় দায়িত্ব কতটা উঠিয়ে এনেছে? দেখেন, এই প্রতিবেদনে যেভাবে গণহত্যার চিত্রটি উঠিয়ে এনেছে, এটা বলা যাবে যে পূর্ণাঙ্গ একটা চিত্র আমরা পাচ্ছি। খুবই অল্প সময়ের মধ্যে জাতিসংঘ এই কাজটি করেছেন এবং বাংলাদেশে গত জুলাই আগস্টে ফ্যাসিস্ট সরকার কিভাবে তার নিজ দেশের জনগণকে হত্যা করেছে, যেই ধরনের মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে যেগুলো সাধারণত যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয়, এই যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত অস্ত্র দিয়ে দমন পীড়ন, মানুষকে হত্যা করা,
প্রতিবাদী জনতাকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার যে চেষ্টা, এবং এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে যেটি এই প্রতিবেদনে উঠে এসছে যে নীতি নির্ধারকদের সরাসরি প্রত্যক্ষ তত্ত্বাবধান বা নির্দেশনায় এই ঘটনাগুলি সংঘটিত হয়েছে। এবং এটার পিছনে সবচেয়ে বড় যে কারণটি ছিল সেটি হচ্ছে ক্ষমতায় জোর করে টিকে থাকা। এবং শুধু যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এই না, মানুষকে হত্যা করার পর তার লাশ গুম করার চেষ্টা করা হয়েছে, লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে, এবং অসংখ্য মানুষ আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। এবং এখন পর্যন্ত যতটুক তথ্য জানা গেছে তাতে 1400-র উপরে মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এবং কয়েক হাজার মানুষ, প্রায় 25,000 থেকে 30,000 মানুষ আহত হয়েছেন। এবং শিশুদের সংখ্যাও কিন্তু কম না, মানে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেটাও প্রায় 200-র অধিক শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। যে সরকার ও আদালত এই প্রতিবেদনকে কিভাবে কাজে লাগাতে পারে? দেখেন, প্রথম হচ্ছে এই প্রতিবেদনের মানে ভিত্তি ধরে আমাদের তদন্ত করার সুযোগ আছে, তদন্ত করা যাবে। এবং তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে, যদি আমরা আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হই, সেই ক্ষেত্রে এই প্রতিবেদন যারা তৈরি করেছেন, যারা ফ্যাক্ট ফাইন্ডার ছিলেন, তাদেরকে এই ক্ষেত্রে আপনার সাক্ষী হিসাবে যুক্ত করা যেতে পারে। এবং তার মধ্য দিয়ে কিন্তু যেহেতু মানে প্রতিবেদনটি জাতিসংঘ করেছে, এইটার গুরুত্ব কিন্তু আন্তর্জাতিকভাবে অনেক বেশি। এবং সেই ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানে আমাদের দেশেই বিচার করতে পারি। আরও যদি, যেহেতু অপরাধীরা অনেকেই দেশের বাইরে রয়েছেন, যদি প্রয়োজন হয় আন্তর্জাতিক আদালতের সাহায্য নেওয়া, সেখানেও আমরা যেতে পারি। এবং সেখানে এই প্রতিবেদন যারা তৈরি করেছেন, যারা ফ্যাক্ট ফাইন্ডার, তাদেরকে আমরা সাক্ষীদাতা হিসাবে, সাক্ষী হিসাবে গ্রহণ করতে পারি। এবং তদন্তে জাতিসংঘকে অন্তর্ভুক্ত করার প্রয়োজন আছে কি? অবশ্যই, যদি সম্ভব হয় জাতিসংঘকেও তদন্ত প্রক্রিয়ার মধ্যে যুক্ত করা সম্ভব। নূর খান লিটন, আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে বিক্ষোভকারীদের উপর নিয়মতান্ত্রিক হামলা ও হত্যার পেছনে হাসিনা সরকারের হাত রয়েছে জানিয়ে জাতিসংঘ বলেছে, এই নির্যাতন মানবতা বিরোধী অপরাধের সমতুল্য। নিহতদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে, যার মধ্যে 12 থেকে 13% শিশু। কয়েকটি ঘটনায় নিরাপত্তা বাহিনী ইচ্ছাকৃতভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে বিক্ষোভকারীদের হত্যা করেছে বা পঙ্গু করেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক বলেন, বাংলাদেশের ভবিষ্যতের জন্য এর জবাবদিহিতা এবং ন্যায় বিচার অপরিহার্য। আরও জানাচ্ছেন আফসানা নীলা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার প্রতিবেদনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্ব সহকারে এসেছে। পুলিশ আবু সাইদকে গুলি করেছে এবং গুলিতে তার শরীর থেকে রক্ত ঝরছে, এমন ছবি খুব কাছ থেকে দেখানো হয়েছে। ফরেনসিক বিশ্লেষণের পর জানানো হয়, আবু সাইদের শরীরের আঘাতগুলো প্রায় 14 মিটার দূরত্ব থেকে ধাতব গুলি বোঝাই শটগান দিয়ে কমপক্ষে 2 বার আঘাত পাওয়া, এবং এটি পুলিশের ইচ্ছাকৃত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। প্রথম দিকে বিক্ষোভের সম্মুখ সারিতে থাকা অনেকেই নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগ সমর্থকদের আক্রমণের শিকার। প্রতিবেদনে লিঙ্গভিত্তিক সহিংসতার বিষয়টি নথিভুক্ত করা হয়েছে। প্রতিবেদনটি এও খুঁজে পেয়েছে, পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী শিশুদের হত্যা ও পঙ্গু করেছে। ধানমন্ডিতে 12 বছর বয়সী বিক্ষোভকারী গুলিতে রক্তক্ষরণে মারা যায়। এছাড়াও নিহতদের মধ্যে ছিল খুব ছোট শিশু, যাদেরকে তাদের বাবা মা বিক্ষোভে নিয়ে গিয়েছিলেন অথবা যারা পথচারী হিসেবে গুলিবিদ্ধ হয়েছে। নারায়ণগঞ্জে 6 বছর বয়সী শিশু নিজ বাড়ির ছাদে মাথায় গুলির আঘাতে নিহত হয়। আজমপুরে পুলিশের গুলিতে আহত 12 বছর বয়সী এক শিশু জাতিসংঘের তদন্ত দলকে জানায়, পুলিশ সব জায়গায় বৃষ্টির মতো গুলি করছিল। হিন্দু, আহমদিয়া, মুসলিম এবং চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলগুলোর আদিবাসী জনগণও মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে বলা হয় প্রতিবেদনে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেন, তার কার্যালয় থেকে সংগৃহীত সাক্ষ্য ও প্রমাণাদি ব্যাপক রাষ্ট্রীয় সহিংসতা ও টার্গেট কিলিংয়ের একটি বিরক্তিকর একটি চিত্র তুলে ধরে। Together with violent elements associated with the former ruling party,
committed serious and systematic human rights violations. প্রতিবেদনে বলা হয়েছে হাসিনা সরকার দেশের উপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করায় প্রতিশোধমূলক হত্যাকাণ্ড এবং আওয়ামী লীগ কর্মী ও সমর্থকদের পুলিশ এবং মিডিয়াকে লক্ষ্য করে করা অন্যান্য গুরুতর প্রতিশোধমূলক সহিংসতার ঘটনাগুলো নথিভুক্ত করা হয়েছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত জুলাই আগস্টে বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতার উপর শেখ হাসিনার সরকার ও আওয়ামী লীগ যে দমন, নিপীড়ন ও হত্যাকাণ্ড চালিয়েছে তা তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন প্রকাশের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রতিবেদনে গত জুলাই আগস্ট মাসে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দ্বারা সংগঠিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচার গ্রেপ্তার, নির্যাতন ও অতিরিক্ত বল প্রয়োগের মতো ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উঠে এসেছে। এসব ঘটনায় আওয়ামী লীগের সঙ্গে যুক্ত বিভিন্ন গোষ্ঠী, সংগঠন এবং বিভিন্ন নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সদস্যরা জড়িত ছিলেন বলে প্রতিবেদনটিতে তুলে ধরা হয়েছে। শেখ হাসিনা সরকার বাংলাদেশে আইয়ামে জাহিলিয়াত কায়েম করেছিল, যা থেকে আমাদের চিরতরে বেরিয়ে আসতে হবে। বুধবার রাজধানী 3টি আয়নাঘর নামের গোপন বন্দিশালা পরিদর্শন শেষে এমনটাই জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এসব জঘন্য অপরাধের বিচার করা হবে বলে জানান তিনি। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। হাসিনার 1.5 দশকে নানা কায়দায় কঠোরভাবে দমন করা হয়েছে ভিন্নমত, যার মধ্যে অন্যতম আয়নাঘর নামের গোপন বন্দিশালা, যেখানে বিরোধী মতের মানুষদের তুলে এনে দিনের পর দিন বন্দি রেখে চালানো হতো অকথ্য নির্যাতন। অনেককে আবার এসব বন্দিশালা থেকে চিরতরে গায়েবও করে দেয়া হয়েছে। বুধবার গুম কমিশন, সরকারের 6 উপদেষ্টা আর কয়েকজন ভুক্তভোগীকে নিয়ে রাজধানীর এমনই 3টি কথিত আয়নাঘর পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। ভুক্তভোগীরা এ সময় তাদের বন্দি রাখার জায়গা দেখান, বর্ণনা দেন নির্যাতনের। এরপর প্রধান উপদেষ্টা বলেন, যা হয়েছে তা বিভৎস, অবিশ্বাস্য। দেশকে যে অন্ধকারের যুগে ফিরিয়ে নিয়ে গিয়েছিল হাসিনা, তারই সাক্ষী এগুলো। আইএমএ জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। আর আমি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি, তারা বহু কষ্ট করেছে। প্রধান উপদেষ্টা বলেন, একটা সভ্য সমাজে এমন গোপন কারাগার থাকতে পারে না। যারা করেছে তারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই ঘনিষ্ঠ আত্মীয়, তারাই করেছে। এবং আমরা এই সমাজকে যদি এর থেকে বের করে না আনতে পারি, তাহলে এই সমাজ তো টিকে থাকবে না। এসব কুকর্মের সাথে জড়িত সবাইকে বিচারের আওতায় আনার কথা আবারও দৃঢ়ভাবে জানান প্রধান উপদেষ্টা। যারা করেছে তাদের বিচার করতে হবে, তা না হলে আপনি নিষ্কৃতি পাবো না এটার থেকে। এই যে কাজগুলো করে গেল তারা, তা না হলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ, আমরা পরিষ্কার। গুমের এসব রিপোর্ট পাঠ্য হিসেবে সবাইকে পড়তে হবে বলেও জানান ডক্টর ইউনূস। যে ডকুমেন্টেশন গুম কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবং গুম কমিশন এবং জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলের প্রতিবেদনের প্রতিটি সুপারিশ সরকার গুরুত্বের সঙ্গে নেবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং। বুধবার প্রেস ব্রিফিংয়ে এমনটা জানিয়েছে তারা। এসব ঘটনায় দায়ে সবাইকে বিচারে মুখোমুখি করা হবে বলেও জানান প্রেস সচিব। মেহেদী হাসানের আরেকটি রিপোর্ট। জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলের রিপোর্টে 1 জুলাই থেকে 15 আগস্টের ঘটনা বিশ্লেষণ করে বলা হয়েছে, সে সময় মানবাধিকারের গুরুতর লঙ্ঘন হয়েছে, যার নেতৃত্ব দিয়েছেন স্বয়ং হাসিনা। প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে, আয়নাঘর এবং জাতিসংঘের রিপোর্ট দুটোই গত 15 বছরের দলিল। ওভারঅল লাস্ট 15 বছর কি হয়েছে এইটার একটা মানে ক্ষুদ্র বলবো না, একটা বিশাল অংশ হচ্ছে এই দুটা জিনিস। এইটার ভিত্তিতে আমার মনে হয় লাস্ট মানে কসাই শেখ হাসিনার যে লেগেসি, এইটা সামাপ করার একটা বড় অংশ এই দুইটা। রিপোর্টে সে সময় রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি পুলিশ ও সরকারের বিভিন্ন সংস্থা আন্দোলন দমনের নামে অতিমাত্রায় বল প্রয়োগ, নির্বিচারে গুলি, বিচার বহির্ভূত হত্যা এবং আহতদের চিকিৎসা পেতে বাধা দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছে বলে উল্লেখ করা হয়। কিন্তু এখনও দায়ী অনেক সংস্থার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তবে প্রেস উইং বলছে, কেউ ছাড় পাবে না। রিপোর্টটা আজকে রিলিজ হয়েছে, সুপারিশগুলো আজকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এসে পৌঁছেছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার এই সুপারিশগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করবে এবং এগুলো কীভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। যারা যারা এগুলো ইনভলভ ছিল, যাদের হাতে রক্ত, সবার বিচার হবে। কেউ বাঁচতে পারবে না, এই বিচারের থেকে কারো মুক্তি নেই।
বিচারের পাশাপাশি আগামীতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সরকার সেটাও নিশ্চিত করতে চায় বলে জানান শফিকুল আলম। প্রত্যেকটা সিটিজেনের যাতে হিউম্যান রাইটস আপহোল্ড থাকে সেই জন্য আমরা কাজ করছি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টের চতুর্থ দিনে সারা দেশে গ্রেপ্তার করা হয়েছে 1686 জনকে। এ নিয়ে 4 দিনে গ্রেপ্তার 6210 জন। 24 ঘণ্টায় উদ্ধার করা হয়েছে 8টি আগ্নেয়াস্ত্র। প্রতিনিধিদের তথ্য ছবিতে ইউসুফ হাসান নাইমের রিপোর্ট। অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রংপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কারমাইকেল বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ ও জেলা ওলামা লীগের সদস্য শামসুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাসহ বিভিন্ন ঘটনায় মামলা রয়েছে তাদের বিরুদ্ধে। চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ছাত্রলীগের 28 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুমিল্লায় অপারেশন ডেভিল হান্টে 6 আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। ময়মনসিংহে ডেভিল হান্ট অপারেশনে 22 জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরাও রয়েছে। রাজশাহীতে অপারেশন ডেভিল হান্টের অভিযানে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দুজনেই আওয়ামী লীগ ও যুবলীগের কর্মী। টাঙ্গাইলে অপারেশন ডেভিল হান্টে 28টি অভিযান পরিচালনা করা হয়। ছাত্র জনতার উপর হামলার সাথে সম্পৃক্ত 15 জনকে গ্রেপ্তার করা হয়। সুনামগঞ্জে বিভিন্ন স্থানে 6 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারকৃতরা যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। সাভার ও আশুলিয়ায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে অস্ত্রসহ 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগ নেতাসহ 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা মামলা রয়েছে। গাজীপুরে অভিযানে 48 জনকে আটক করা হয়। ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে 3 ইউপি চেয়ারম্যান সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ঝিনাইদহে 4, কুড়িগ্রামে 7, পাবনায় 13 ও খাগড়াছড়িতে 13 জনকে আটক করা হয়। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। অপারেশন ডেভিল হান্টে আশানুরূপ অস্ত্র উদ্ধার হচ্ছে না বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গাজীপুরের শফিপুর আনসার বিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় সমাবেশে তিনি বলেন, ধীরে ধীরে সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে। আনসার সদস্যদের যৌক্তিক দাবি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে বলেও জানান তিনি। অল্প যত পরিমাণ আপনারা আশা করছিলাম অতগুলি হয় নাই, বাট আস্তে আস্তে হয়তো উদ্ধার হবে। আনসার বাহিনী যেগুলি যৌক্তিক দাবি ওইগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা হইতেছে, আর যেগুলি অযৌক্তিক দাবি ওইগুলি তো আর বিবেচনা করা হবে না। আসছে গরমে বিদ্যুতের চাহিদা দাঁড়াতে পারে 18,000 মেগাওয়াট। লোডশেডিং হতে পারে 700 থেকে 1400 মেগাওয়াট। এই অবস্থায় ফার্নেস অয়েল এবং গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের অপচয় বন্ধ হলে সরকারের সাশ্রয় হবে 26,000 কোটি টাকা। অন্যদিকে অতিরিক্ত টাকায় আদানির বিদ্যুৎ আমদানি না করে দেশীয় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি চালুর তাগিদ দিলেন জ্বালানি বিশেষজ্ঞরা। আসছে রমজান এবং গরমে লোডশেডিং কমাতে সমন্বিত পরিকল্পনার তাগিদ তাদের। তৌহিদুর রহমানের রিপোর্ট। আসছে গরমকাল, আসছে পবিত্র রমজান। সেই সাথে বিদ্যুৎ নিয়ে সাধারণ মানুষসহ আশঙ্কা বাড়ছে উদ্যোক্তাদেরও। শীতকালে তুলনামূলকভাবে চাহিদা কম থাকলেও বিভিন্ন স্থানে, বিশেষ করে গ্রামে লোডশেডিং হয়েছে। আসন্ন গরম এবং রমজানে লোডশেডিং মুক্ত রাখতে সম্প্রতি নানা পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। তবু 1,500 মেগাওয়াট বেশি লোডশেডিং থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যে লোডশেডিং সরকারের তরফ থেকে তথ্য দেওয়া হয়, বাস্তবে লোডশেডিং আরও বেশি। এখন ভারতীয় কোম্পানি আদানির বিদ্যুৎ আসছে 800 মেগাওয়াট। গরমে আদানির সঙ্গে চুক্তির পুরো 1600 মেগাওয়াট বিদ্যুৎ দিতে বলেছে সরকার। মঙ্গলবার সন্ধ্যায় 11,421 মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে উৎপাদন হয়েছে
11,377 মেগাওয়াট। দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় 27,000 মেগাওয়াট। গ্রিডের বাইরে নবায়নযোগ্য বিদ্যুৎ আছে আরও 3,223 মেগাওয়াট। তবে সক্ষমতা অনুযায়ী উৎপাদনে নেই কেন্দ্রগুলো। গেল এপ্রিলে সর্বোচ্চ 16,477 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এবছর 18,000 মেগাওয়াট উৎপাদন হবে বলে আশ্বস্ত করছে সরকার। আসছে গরমে লোডশেডিং হওয়ার আশঙ্কা নিয়ে কথা বললেন জ্বালানি বিশেষজ্ঞরা। পরিকল্পনা মাফিক লোডশেডিং যদি বাস্তবায়ন করতে পারে তাহলে লোডশেডিং এত বেশি তীব্র, লোডশেডিংয়ের অভিঘাত এত বেশি ভোক্তাদের জন্য তীব্র হওয়ার কথা নয়। তারা বলেন আদানির বিদ্যুৎ আসলেও লোডশেডিং থাকবে। এ অবস্থায় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের পুরোপুরি উৎপাদনের পরামর্শ দেন তারা। আদানির বিদ্যুৎ দিয়ে এই মুহূর্তে লোডশেডিং মোকাবেলা করার সরকারের যে বক্তব্য বা তথ্য, এটা জনগণকে আহত করেছে। বরঞ্চ যেই দামে তার কাছ থেকে বিদ্যুৎ কেনা হবে সেই দামে যদি কয়লা সরবরাহ বাড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করার বিষয়টি সরকার গুরুত্ব দেয় তাহলে আমার ধারণা 1.5 গুণ বিদ্যুৎ অলমোস্ট কম বেশি বাড়ানো যাবে। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদন হচ্ছে 3,199 মেগাওয়াটের মতো, যদিও উৎপাদন সক্ষমতা 7,099 মেগাওয়াট। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। জেএমজি এয়ারলাইন্সে মূলা ঝুলিয়ে ব্যাংক ও শেয়ার বাজার থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপদেষ্টা প্রভাব খাটিয়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ না করেই সোনালী ব্যাংকের ঋণ পুনঃতফসিলের সুযোগ নিয়েছেন। খেলাপির খাতায় যাতে নাম না উঠে তা নিশ্চিত করতে অবলম্বন করেছে নানা অপকৌশল, দিয়েছেন মিথ্যা সব তথ্য। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে অনুসন্ধানে উঠে এসেছে এসব ভয়াবহ তথ্য। বিস্তারিত সঞ্জয় অধিকারী রিপোর্টে। ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত না দেওয়ার যত অপকৌশল আছে তার সবগুলোই প্রয়োগ করেছেন সালমান এফ রহমান। খেলাফি ঋণ পুনঃতফসিল করার নতুন নিয়ম তৈরি করতে বাংলাদেশ ব্যাংককে বাধ্য করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। জিএমজি এয়ারলাইন্সের ঋণ পরিশোধে ব্যর্থতার জন্য 2016 সালের আগস্টে সালমান ও তার ভাই সোহেলের সম্পত্তি নিলামে তোলার উদ্যোগ নিয়েও ব্যর্থ হয় সোনালী ব্যাংক। লোন নিয়ে এটা ফেরত দেবেন না, এই মানসিকতার মধ্যে যারা ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করেছেন তাদেরকে সুবিধা দেওয়ার জন্য পুরো সিস্টেমটাকে কিন্তু পরিবর্তন করা হয়েছে বা এটাকে কলুষিত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক না, সবগুলো প্রতিষ্ঠানে কিন্তু অনেক রকমের ব্যর্থতা আছে। গত বছরের সেপ্টেম্বরে ব্যাংক পরিদর্শন বিভাগের অনুসন্ধানে উঠে আসে সোনালী ব্যাংকের জিএমজি এয়ারলাইন্সের ঋণ পুনঃতফসিলের জন্য ডাউন পেমেন্ট বাবদ 39,57,00,000 টাকা জমার কথা বলা হলেও জমাকৃত অর্থের পরিমাণ ছিল 31 কোটি টাকা। এক্ষেত্রে মিথ্যা তথ্য দিয়ে ঋণ পুনঃতফসিল হয়। এখানে কারা জড়িত তাদেরকে আইডেন্টিফাই করা উচিত। ওই সময় বা যারা যারা নিয়ন্ত্রক সংস্থা ছিল, যারা যারা আসলে দায়িত্বে ছিল, তারা এটা কিভাবে করলো এটা আসলে এখন একটা আলোচনা এসছে এবং এই সুযোগটা এখন আমি মনে করি যেটা সুযোগটা ব্যবহার করা উচিত। সিআইবিতেও ঋণের তথ্য গোপন করেছে বেক্সিমকো। তৃতীয় পক্ষের দেয়া গ্যারান্টির তথ্য সিআইবি রিপোর্টে দেখানো বাধ্যতামূলক হলেও এক্ষেত্রে তার তোয়াক্কা করেননি সালমান এফ রহমান। জিএমজির ঋণটি শ্রেণীকরণযোগ্য হওয়া সত্ত্বেও অশ্রেণীকৃত হিসেবে দেখানো হয়েছে। এক্ষেত্রে 2024 সালের 4টি ত্রৈমাসিক কিস্তিতে 126 কোটি 4 লাখ টাকা পরিশোধের কথা থাকলেও সালমান মাত্র 12 কোটি 50 লাখ টাকা পরিশোধ করেছেন। সালমান রহমান যেসব করে যাচ্ছে সেটা মোটামুটিভাবে যেটাকে ওপেন সিক্রেট বলে সেই রকম ছিল। বাংলাদেশ ব্যাংকের যারা কর্মকর্তা ছিলেন তারা সালমান রহমানের কথায় নীতিমালা পরিবর্তন করেছে, তাদেরকে ঋণ খেলাপি যাতে না হয় সেজন্য রিশিডিউল করার সুযোগ দিয়েছে এবং ব্যাংকগুলোতে তাদের এক একটা বলা যায় যে এক একটা ঘাঁটি তৈরি হয়েছিল। শুধু সোনালী ব্যাংক থেকেই নয়, জিএমজি এয়ারলাইন্সের প্রাইভেট প্লেসমেন্ট শেয়ার ইস্যু করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে আরও অন্তত 300 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সালমান এফ রহমান। যারা অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণটা খুব জরুরি। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। নগদে 2,300 কোটি টাকা জালিয়াতি প্রমাণ পেয়েছে দুদক, বনানী কার্যালয়ে অভিযান। আবার আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে।
অন্তর্বর্তী সরকার আইনি দলিল ও জনগণের ইচ্ছা দ্বারা সমর্থিত। অন্তর্বর্তী সরকারের গঠন ও শপথ বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে পাঠানো রেফারেন্স ও মতামতের প্রক্রিয়া চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের পূর্ণাঙ্গ আদেশে এমন মন্তব্য করেছেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ১৩ জানুয়ারি রিটটি সরাসরি খারিজ করে আদেশ দেন। রিটটি ভ্রান্ত ধারণা, বিদ্বেষপ্রসূত ও হয়রানিমূলক বলে উল্লেখ করে তা সরাসরি খারিজ করা হয়। হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশে বলা হয়, বাংলাদেশের রাষ্ট্রপতি এক অনন্য পরিস্থিতিতে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী উপদেষ্টামূলক মতামত গ্রহণ করেন, তাই এটি আইনি দলিল দিয়ে সমর্থিত। পূর্ণাঙ্গ আদেশে আরও বলা হয়, ২০২৪ সালের জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছিল তা আমাদের ইতিহাসের অংশ এবং আশা করি আগামী বহু বছর ধরে জনগণ যত্নে থাকবে। গুম খুনের মামলায় ANTMCর সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আগামী ২০ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চেয়ারম্যান গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ। এর আগে গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ট্রাইব্যুনাল। এছাড়াও জুলাই আগস্টের রামপুরায় নির্বিচারে হত্যার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে আজ ২ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। উনাকে ট্রাইব্যুনালে আজকে হাজির করা হয়েছিল। আমরা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ২ মাস সময়ের প্রার্থনা করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছেন। আগামী ২০/৪/২০২৫ তারিখে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য তারিখ নির্ধারণ করেছে। মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের বিরুদ্ধে ২৩০০ কোটি টাকা জালিয়াতি প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদক বলছে, বিদেশিদের ৭০% বেশি শেয়ারের মাধ্যমে টাকা পাচার ও ডাক বিভাগের সাথে অসম চুক্তির বিষয়ে নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। ২০১৯ সালের ২৬ মার্চ যাত্রা শুরু করে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদ। শুরু থেকেই প্রতিষ্ঠানটির দাবি, এটি ডাক বিভাগের ডিজিটাল লেনদেনের প্ল্যাটফর্ম। চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে সাধারণ মানুষের বিশ্বাস ছিল নগদ একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। ডাক অধিদপ্তর ও থার্ড ওয়েব টেকনোলজির মধ্যে ২০১৭ সালে হওয়া চুক্তি অনুযায়ী ব্যাংকে যত টাকা জমা থাকবে তার সমপরিমাণ ই মানি ইস্যু করা যাবে। তবে নগদ সেই চুক্তি অমান্য করে অতিরিক্ত ৬৪৫ কোটি টাকার ই মানি ইস্যু করে। তাছাড়াও ভুয়া এজেন্ট দেখিয়ে ৪১টি পরিবেশকের মাধ্যমে ১৭১১ কোটি টাকা সরিয়ে নেয়ার অভিযোগও আছে নগদের বিরুদ্ধে। বেশিরভাগ পরিবেশকের দায়িত্ব ছিল সরকারি ভাতা বিতরণ করা। নগদের ৭০% বেশি শেয়ার আছে বিদেশি নাগরিকদের হাতে। তাদের মাধ্যমেই টাকা পাচার হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। যখন আমরা কার্যক্রম চালিয়েছি বা নগদ পরিচালনা করেছি, আমাদের কাছে মনে হয়েছে যে এগুলো আসলে শুদ্ধ লেনদেন না। মানে স্বাভাবিকভাবে কি হবে যে সে যদি ডিস্ট্রিবিউশন চ্যানেলে থাকে, সে টাকা গ্রহণ করবে, টাকা প্রদান করবে, শুধু তার থেকে কিন্তু টাকা বের হয়ে যাবে না। মানি লন্ডারিংয়ের ডেফিনেশন আসবে কিনা সেটা আসলে বিএফআই বলবে, কিন্তু টাকা সরিয়ে ফেলা হয়েছে। নগদের জালিয়াতির সাথে হাসিনা পুত্র জয় ও শেখ হাসিনার সাবেক প্রেস সচিব আশরাফুল আলম খোকন ও আওয়ামী লীগের কারো সম্পৃক্ততা আছে কিনা সেটিরও তদন্ত চলছে। নথিপত্র, ডকুমেন্ট সব কিছুই পেয়েছি। এখন যে ডাক অধিদপ্তরের সাথে নগদের যে সম্পর্কটা, এটা নিতে ক্ষমতার অপব্যবহার হয়েছে কিনা সেটাও আমরা দেখব। ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডস এবং হংকং ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার কিন্তু নগদে রয়েছে এবং এর মাধ্যমে মানি লন্ডারিং হয়েছে কিনা আমরা চাই বাংলাদেশের জনগণের কষ্টার্জিত টাকা বাংলাদেশেই থাকুক। অভিযানে পাওয়া তথ্য যাচাই বাছাই করে কমিশনের কাছে প্রতিবেদন দেওয়ার পর ব্যবস্থা নেবে দুদক। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। দেশে নতুন রাজনৈতিক দল গঠনে শিক্ষার্থীদের মতামত জানতে জরিপ কর্মসূচি আরম্ভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি, জেএসসি, কার্জন হল, বিজয় ৭১ হল সহ মোট ৬টি বুথে নিজেদের মতামত জানিয়েছেন শিক্ষার্থীরা। মতামত ফর্মে নতুন দলের নাম কী হবে, প্রতীক কী হবে, এমন কিছু প্রশ্নে নিজেদের মতামত জানান শিক্ষার্থীরা।
এছাড়া শান্তিপূর্ণ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ও জানান তারা। পর্যায়ক্রমে রাজধানীর 7 কলেজ সহ বাংলাদেশের প্রত্যন্ত জনপদও এই জরিপ করা হবে। আমার যে প্রত্যাশা সেটা যদি তারা সফল এবং পূরণ করতে পারে তাহলেই হবে। একটা দল জনমত যদি গ্রহণ করতে না পারে, জনগণের কাছে যদি যেতে না পারে, তাহলে ওই দলটা বাংলাদেশে বা কোনো দেশেই রাজনীতি করতে পারবে না। প্রত্যেক নাগরিক তাদের ভোট প্রয়োগ করার মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার নির্বাচন করবে। আপনি কেমন বাংলাদেশকে পেতে চান এবং আপনি কেমন বাংলাদেশ ওন করেন? পরিস্থিতি এইটাকে সামাল দেওয়ার জন্য একটা নতুন সরকার গঠন করার, যেটা সুষ্ঠু একটা বাংলাদেশ গড়তে সহায়তা করবে। মানুষের ইচ্ছা এবং আশা অনুযায়ী যেটা দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবে। আমাদের মেইন টার্গেটই থাকবে যে হচ্ছে মানে বৈষম্য, মানে প্রতিটা সেক্টরে বৈষম্যবিহীন বাংলাদেশ। আজ থেকে যমুনার রেল সেতু দিয়ে শুরু হলো যাত্রীবাহী ট্রেন চলাচল। এর মধ্য দিয়ে বঙ্গবন্ধু সেতু দিয়ে বন্ধ হয়ে গেল ট্রেন চলাচল। ট্রেনে 5 মিনিটের মধ্যে সেতু পার হওয়ার উচ্ছ্বসিত যমুনা পাড়ের মানুষ। আগামী 18 মার্চ উদ্বোধনের পর পুরোপুরিভাবে শুরু হবে ট্রেন চলাচল। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার সহায়তায় বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সকাল 11:17 রাজশাহী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ট্রেন সিল্ক সিটির চাকায় স্পর্শ করে যমুনা সেতুর পশ্চিম পাড়। এর মধ্য দিয়ে শুরু হলো নবনির্মিত যমুনা সেতু দিয়ে বাণিজ্যিক ট্রেন চলাচল। যাত্রা শুরু করায় নিজেদের উচ্ছ্বাসের কথা জানান যমুনা পাড়ের মানুষ। সিরাজগঞ্জ উত্তরবঙ্গে বাংলাদেশ রেলওয়ে বাণিজ্যিকভাবে রেল লাইন চালু করলো। আমরা খুব হ্যাপি এবং আমাদের এখন ঢাকা যে যাতায়াত এখানে ভোগান্তি কমবে। সেতু নির্মাণে অংশ নিতে পারায় নিজেদের আনন্দের কথা জানান জড়িতরা। যেহেতু আজকে আমাদের ট্রেনটা চলাচল শুরু করলো, তো এটা খুবই আনন্দের লাগছে এই মুহূর্তে। শুরু হওয়ার পরও কোনো ধরনের অ্যাক্সিডেন্ট যেহেতু হয়নি, অবশ্যই আলহামদুলিল্লাহ আমরা খুশি। আমরা দীর্ঘ 3.5 বছর কাজের পরে আমাদের দেশের জন্য মানে সুন্দর একটা ব্রিজ উপহার দিতে পেরেছি। কাজ করার সময় যথেষ্ট কোয়ালিটি, উন্নত প্রযুক্তি এবং যথেষ্ট সেফটি মেনটেন করে আমরা কাজ করেছি। 4.8 কিলোমিটার দীর্ঘ সেতুতে 2টি লাইন থাকলেও প্রথমে একটি লাইন দিয়েই ট্রেন চলাচল করবে। উদ্বোধনের পর 2 লাইন দিয়েই পুরোপুরি শুরু হবে ট্রেন চলাচল। আপ লাইন দিয়ে ট্রেন চলবে। আর এর মাঝখানে আমাদের হচ্ছে এক্সিস্টিং যে ব্রিজ আছে, ওই ব্রিজের যে কানেকশন এখন যেটা আছে ওটা আমরা খুলে ফেলবো। খুলে ফেলে নতুন ব্রিজের ডাউন লাইনের সাথে আমরা কানেক্ট করব। গত 6 জানুয়ারি 4টি কোচ ও একটি ইঞ্জিন নিয়ে 120 কিলোমিটার গতিতে চালানো হয় পরীক্ষামূলক ট্রেন। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পিলখানা বিদ্রোহে সাজাপ্রাপ্ত বিডিআরদের মুক্তি এবং চাকুরি ফেরতের দাবিতে সচিবালয় ঘেরাও করেছেন আন্দোলনকারীরা। বুধবার বেলা 1টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয় ঘেরাও করেন তারা। এর আগে দুপুর 12:30টার দিকে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্য ও সাবেক সমন্বয়ক মাহিন সরকার। আলটিমেটাম শেষ হওয়ার পর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে দোয়েল চত্বর হয়ে সচিবালয়ের দিকে যান তারা। আগে 6 দফার সঙ্গে আরও 2 দফা যুক্ত করেছেন সাবেক এই বিডিআর সদস্যরা। তাদের 8 দাবির মধ্যে রয়েছে পিলখানার ভেতরে ও বাইরে 18টি বিশেষ আদালত ও অধিনায়কের সামারি কোর্ট গঠন করে যাদের চাকুরিচ্যুত করা হয়েছে তাদের পুনর্বহাল করতে হবে এবং ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা। আমাদের বাচ্চা সন্তানেরা তাদের স্কুলে ভর্তি করাইতে পারি না। আমরা কি এই দেশের নাগরিক ছিলাম না? এই বাহিনীতে ভর্তি হওয়াটাই কি আমাদের একটা অন্যায়? যতক্ষণ আমাদের দাবি না মানা হবে ততক্ষণ আমরা থাকবো, যাতে একদিন হোক আর 1 মাস হোক। জুলাই আন্দোলনের সমন্বয়কারী ও কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির পটুয়াখালী গ্রামের বাড়িতে আগুনে পুড়ে গেছে। 7 দিনের মধ্যে বাড়ি পুনর্নির্মাণ ও ঘটনার তদন্তের দাবি জানান কাফি। নইলে রাজপথে দাঁড়ানো হুঁশিয়ারি দেন তিনি। আগুন লাগার কারণ এখনও জানতে পারেনি পুলিশ। পটুয়াখালীর প্রতিনিধি পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। মঙ্গলবার রাত 1টা হঠাৎ আগুন লাগে কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির পটুয়াখালীর কলাপাড়ার গ্রামের বাড়িতে। পরে ফায়ার সার্ভিস যেয়ে আগুন নিভিয়ে ফেলে। মানে বাহির থেকে আটকানো ছিল দরজা, যার কারণে আমাদের এখন সন্দেহ হচ্ছে বা তাদের পরিবারেরও আসলে সন্দেহ হচ্ছে যে এটা আসলে পরিকল্পিত হতে পারে। আগুন লাগার সময় কাফির বাবা মা সহ পরিবারের 6 সদস্য ঘরের মধ্যেই ছিলেন। বাইরে থেকে দরজা আটকে আগুন দেওয়া হয় বলে অভিযোগ করেন কাফির বাবা। নগদ কিছু টাকা ছিল 1,30,000 টাকা, আরো ছিল 1400 টাকা। হাত খরচ জিত খরচ, মাদ্রাসার অনেকগুলি জরুরি কাগজ ছিল এখানে।
এদিকে আগুনের খবর শুনে বাড়িতে যান কাফি। তার দাবি, ধানমন্ডি 32 নম্বরের বাড়ি ভাঙার নেতৃত্ব দেওয়ার কারণেই আগুন দেওয়া হয়েছে। তারাই তো বলছে 32 নম্বর যারা পুরাইছে তাদের ঘরবাড়ি পুরাই দেওয়া হবে, দিনের মতো পরিষ্কার তাই হয়েছে। 32 পুরানোর প্রথম তাদের পুরানো হয়েছে কাফির বাড়ি। আগামী 7 দিনের মধ্যে এই ঘটনার সমাধান এবং বাড়ি পুনর্নির্মাণ না হলে তিনি রাজপথে দাঁড়াবেন বলে সরকারকে আলটিমেটামও দেন। এটা তো সরকারের ব্যর্থতা। যারা পালাতক, যারা নিষিদ্ধ, তারা ক্ষমতায় তো আসতে পারে নাই। সেই অবস্থায় যদি দেশের মানুষের এভাবে আমরা যারা ফ্রন্টে থেকে আন্দোলন করছি তাদেরকে, এবং গাজীপুরেও দেখবেন, এবং উপদেষ্টা নাহিদ ভাই, আসিফ ভাই, তাদের সচিবালয়েও তো আগুন দেওয়া হয়েছে। 7 দিনের মাথায় রাজপথে দাঁড়াবো যদি বিচার না করা হয়, আমার ঘর যদি পূর্ণভাবে উঠানো শুরু না হয়। পুলিশ জানায় এই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাননি তারা। নাশকতা নাকি দুর্ঘটনা তা তদন্ত করে দেখছে প্রশাসন। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। ভোক্তার কাঁধে বাড়তি করের বোঝা উত্তরণে উপায় খুঁজতে আরএফএল উদ্যোগে হয়ে গেল গোলটেবিল আলোচনা সভা। প্রাণ আরএফএল এর অনলাইন নিউজ পোর্টাল jagonews24.com এর সভায় বক্তব্য দেন সিপিডি, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ, বিজিএমইএ, বিকেএমইএ, ক্যাব, দোকান মালিক সমিতি, বাপা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা। উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর এম আকাশ। কিভাবে বাড়তি করের বোঝা থেকে রেহাই পাওয়া যায় সেই বিষয়ে আলোচনা করেন বক্তারা। এরই সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। জুলাই আগস্টে মানবাধিকারের গুরুতর লঙ্ঘন, হাসিনা সরকারের নির্দেশে গুলি, জাতিসংঘের প্রতিবেদন। আয়নাঘরের সাথে জড়িতদের বিচার হবে বললেন প্রধান উপদেষ্টা, সিলগালার নির্দেশ। অপারেশন ডেভিল হান্টে আরও 1686 গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার সন্তোষজনক নয় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গরমে বিদ্যুৎ ঘাটতি হতে পারে 1400 মেগাওয়াট, আমদানি নির্ভরতা কমাতে কয়লাভিত্তিক কেন্দ্রীয় উৎপাদন বাড়ানোর পরামর্শ। ব্যাংক পুঁজিবাজার লুটের কারিগর সালমান রহমান, খেলাপির খাতায় নাম না উঠাতে নানা অপকৌশল। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2024 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।